200 বছরের পুরনো একটা গথিক হরর উপন্যাস কিভাবে আজকের দিনের স্টার্টআপ ফাউন্ডার বা উচ্চাকাঙ্ক্ষী তরুণদের জন্য একটা বিশাল সতর্কবার্তা হতে পারে। চলুন ব্যাপারটা একটু খতিয়ে দেখি। 1818 সাল, মাত্র 18 বছর বয়সী এক তরুণী মেরি শেলি একটা অদ্ভুত দুঃস্বপ্ন দেখেছিলেন, আর সেখান থেকেই জন্ম নেয় ইতিহাসের প্রথম সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান। কিন্তু সত্যি বলতে কি, এটা শুধুই একটা ভূতের বা ভয়ের গল্প নয়, এটা মূলত নৈতিকতা, অতি উচ্চাকাঙ্ক্ষা আর নিজেদের কাজের প্রতি আমাদের দায়বদ্ধতা নিয়ে দারুণ একটা সাইকোলজিক্যাল কেস স্টাডি। মূল বিষয়ে যাওয়ার আগে একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। গল্পে আসল দানবটাকে ওই ভয়ঙ্কর চেহারার প্রাণীটা, নাকি সেই উচ্চাকাঙ্ক্ষী বিজ্ঞানী যে তাকে নিজের হাতে তৈরি করে শেষে চরম অবহেলায় ফেলে রেখেছিল? এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই কিন্তু আধুনিক জীবনের অনেকগুলো জটিল সমীকরণ আমাদের সামনে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আজকের এই আয়োজনে মেরি শেলির এই মাস্টারপিস থেকে আমরা মূলত 5টি দারুণ জীবনমুখী শিক্ষা তুলে ধরব। গল্পের পেছনের আসল সত্যি, অন্ধ উচ্চাকাঙ্ক্ষা, একজন স্রষ্টার দায়বদ্ধতা, একাকিত্ব কিভাবে দানব তৈরি করে, এবং সবশেষে আধুনিক প্রযুক্তির সাথে এর অদ্ভুত মিল নিয়ে থাকছে আমাদের আজকের আলোচনা। প্রথমেই একটা প্রচলিত ভুল ধারণা ভেঙে দেওয়া যাক, কারণ পপ কালচার আর সিনেমাগুলো মূল গল্পটা নিয়ে আমাদের মনে বেশ কিছু মিথ তৈরি করে রেখেছে। ফ্র্যাঙ্কেনস্টাইন নামটা শুনলেই কিন্তু চোখের সামনে ভেসে ওঠে বিশালদেহী, কদাকার, সবুজ রঙের একটা দানব, তাই না? কিন্তু আসল সত্যিটা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। উপন্যাসে ওই দানবটার আসলে কোনো নামই ছিল না, তাকে কেবল প্রাণী বা অভিশপ্ত বলা হয়েছে। ফ্র্যাঙ্কেনস্টাইন অর্থাৎ ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন হলেন সেই তরুণ বিজ্ঞানী। সে অনেকটা আজকের দিনের সেই সব অতি উচ্চাকাঙ্ক্ষী স্টার্টআপ ফাউন্ডারদের মতো, যারা যে কোনো মূল্যে শুধু সফল হতে চায়। আর ঠিক এখানেই চলে আসছে আমাদের প্রথম বড় শিক্ষাটা। অন্ধ আর নিয়ন্ত্রণহীন উচ্চাকাঙ্ক্ষা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের এই অন্ধত্বই কিন্তু তার পতনের প্রধান কারণ ছিল। ভিক্টরের লক্ষ্য ছিল একেবারে মৃত্যুকে জয় করা। সে চেয়েছিল মৃত কোষে প্রাণ ফেরাতে, মানে সরাসরি প্রকৃতির নিয়ম বা ঈশ্বরকে চ্যালেঞ্জ করা। এই যে অতিরিক্ত আত্মবিশ্বাস, গ্রিক শব্দে যাকে বলা হয় হুব্রিস বা অহংকার, এটাই তাকে পুরো অন্ধ করে দিয়েছিল। সে একবারের জন্য ভাবেনি যে এই অসাধ্য সাধনের নৈতিক পরিণতি আদৌ কী হতে পারে। আজকের এই তীব্র প্রতিযোগিতার যুগে কথাটা কিন্তু ভীষণ প্রাসঙ্গিক। ক্যারিয়ারে দ্রুত সাফল্য, দ্রুত প্রমোশন বা কারি টাকার পেছনে ছুটতে গিয়ে যখনই নৈতিকতার ব্যালেন্সটা নষ্ট হয়, তখন সেই সাফল্যই কিন্তু নিজের জন্য সবচেয়ে ধ্বংসাত্মক হয়ে দাঁড়ায়। উদ্দেশ্যহীনভাবে কেবল অর্জনের পেছনে ছুটলে তার শেষ পরিণতি যে কত ভয়াবহ হতে পারে, ভিক্টরের জীবনটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এখান থেকে আমরা চলে যাচ্ছি পরের অত্যন্ত জরুরি একটা পয়েন্টে। পৃথিবীতে আমরা যাই সৃষ্টি করি না কেন বা যে প্রজেক্টেরই সূচনা করি না কেন, সেটার সম্পূর্ণ দায়ভার কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে। সমাজবিজ্ঞানী ব্রুনো লাটোর খুব সুন্দর একটা কথা বলেছেন। তার মতে আসল ট্র্যাজেডি ওই অদ্ভুত প্রাণীটিকে সৃষ্টি করার মধ্যে ছিল না, বরং স্রষ্টা যখন নিজের সৃষ্টিকে দেখে ভয়ে পিঠ টান দেয়, আসল অপরাধ ছিল সেটাই। ভিক্টর তো জীবন সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু সেই নতুন জীবনের প্রতি সে কোনো মায়া বা দায়িত্বশীলতা দেখাতে পারেনি। একটু খেয়াল করলে দেখবেন আমাদের আধুনিক কর্মক্ষেত্রের দায়বদ্ধতাও কিন্তু ঠিক এমনটাই। একটা নতুন প্রযুক্তি বানানো, দারুণ একটা অ্যাপ লঞ্চ করা বা একটা টিমে লিড দেওয়া, কাজ শুধু শুরু করলেই তো আর শেষ হয়ে যায় না, তাই না? এর একটা কন্টিনিউয়াস বা ধারাবাহিক যত্ন নিতে হয়। ভিক্টর ভেবেছিল প্রাণ সৃষ্টি করলেই তার কাজ খতম, কিন্তু পরিণতি না ভেবে কোনো কিছু অবহেলায় ফেলে রাখলে একটা দারুণ আইডিয়াও যে কত ভয়ঙ্কর বিপর্যয়ে রূপ নিতে পারে, এই গল্পটা আমাদের সেই সতর্ক বার্তাই দেয়। এবার চলুন দেখি মানুষের একাকিত্ব আর সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার মানসিক মূল্য আসলে কতটা চড়া হতে পারে। উপন্যাসের একটা পর্যায়ে প্রাণীটি খুব হৃদয় বিদারক একটা কথা বলে। সে যদি ভালোবাসাই না পায়, তাহলে সে ভয়ের কারণ হয়ে উঠবে। এই একটা লাইন থেকে কিন্তু পরিষ্কার যে প্রাণীটি জন্মগতভাবে মোটেও কোনো দুষ্টু বা খুনি ছিল না। সে কথাও বলতে শিখেছিল, বই পড়েছিল, মানুষের সাথে মিশতেও চেয়েছিল, কিন্তু তার ওই ভয়ঙ্কর চেহারার কারণে সমাজ তাকে বারবার তাড়িয়ে দেয়। এই তীব্র একাকিত্ব, চরম অবহেলা আর ভালোবাসার অভাবই তাকে শেষমেশ একটা প্রতিশোধ পরায়ণ দানবে পরিণত করেছিল। আজকের দিনে আমাদের চারপাশে তাকালেই এই বিচ্ছিন্নতার আধুনিক রূপগুলো খুব সহজেই চোখে পড়বে। ধরুন, কর্মক্ষেত্রে মারাত্মক কাজের চাপে সহকর্মীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, কিংবা সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত নিজেকে অন্যদের চেয়ে ছোট ভাবার যে বিষণ্ণতা, এগুলো সবই কিন্তু আমাদের ভেতরে এক ধরনের মানসিক দানব তৈরি করছে। মানসিক স্বাস্থ্যকে অবহেলা করা বা কাছের মানুষদের দূরে ঠেলে দেওয়া রূপক অর্থে সাধারণ মানুষকেই কিন্তু ভেতর থেকে ভয়ঙ্কর করে তুলতে পারে।
সবশেষে চলুন দেখে নিই এই পুরো ব্যাপারটা আজকের দিনের প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে কিভাবে একেবারে খাপে খাপে মেলে যায়। এটাই সম্ভবত সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। ঊনবিংশ শতাব্দীতে শিল্পবিপ্লব আর গ্যালভানিজম অর্থাৎ বিদ্যুৎ দিয়ে মৃত কোষে প্রাণ ফেরানোর চেষ্টা নিয়ে মানুষের মনে ঠিক যেই ভয় আর এক্সাইটমেন্ট ছিল তা আজকের দিনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে চলা বিতর্কের সাথে একদম হুবহু মিলে যায়। সেকালের সেই অতি উচ্চাকাঙ্ক্ষী বিজ্ঞানী যেন আজকের সিলিকন ভ্যালি টেকব্রো বা স্টার্টআপ ফাউন্ডারদেরই একটা নিখুঁত প্রতিচ্ছবি। কোনো রকম আইনি বা নৈতিক কাঠামো ছাড়া শক্তিশালী সব প্রযুক্তি তৈরি করা, এটা ঠিক সেই একই ফাঁদ যেখানে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন পা দিয়েছিল। আমরা যখন কোনো একটা প্রযুক্তির ক্ষমতা সম্পর্কে পুরোপুরি না বুঝে সেটা সবার জন্য উন্মুক্ত করে দিই, তখন আমরাও কিন্তু এক অর্থে একজন ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠি। প্রযুক্তির উদ্ভাবন তো অবশ্যই জরুরি, কিন্তু তার চেয়েও হাজার গুণ বেশি জরুরি এর অপব্যবহার রোধে শক্ত নৈতিক সীমারেখা তৈরি করা। ভাবলে রীতিমতো অবাক হতে হয় যে মেরি শেলি যখন এই মাস্টারপিসটা লেখা শুরু করেন তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। এত অল্প বয়সেই তিনি আধুনিক প্রযুক্তি নির্ভর পুঁজিবাদী সমাজের এই ভয়াবহ সংকটটা 2 শতাব্দী আগেই একেবারে নির্ভুলভাবে প্রেডিক্ট করে গিয়েছিলেন। ব্যাপারটা সত্যিই অবিশ্বাস্য, তাই না? আজকের এই আলোচনা শেষ করার আগে গভীর একটা প্রশ্ন সবার সামনে রেখে যেতে চাই। বিশাল সাফল্যের পেছনে এই যে আমাদের নিরন্তর ছুটে চলা, এই যাত্রায় মানবতাকে সুরক্ষিত রাখার জন্য আমাদের কি পর্যাপ্ত নৈতিক সীমারেখা আছে, নাকি আমরাও ভিক্টরের মতো নিজেদের সৃষ্টি করা দানবের কাছে একদিন পুরোপুরি নিয়ন্ত্রণ হারাব? এই প্রশ্নের উত্তর খোঁজা আজকের দিনের প্রতিটি সৃজনশীল এবং উচ্চাকাঙ্ক্ষী মানুষের জন্য ভীষণ জরুরি। আশা করি আজকের এই আয়োজন আমাদের সবাইকে নতুন করে একটু ভাবতে সাহায্য করবে।